সেই দিন সুরেশ্বর সুলতাকে জানালো যে সে তার মেজ ঠাকুমার কাছে পুরনো সিন্দুকের চাবি পেয়েছিল এবং সেই সিন্দুক থেকে পেয়েছিল পাঁচালি। আর সেই পাঁচালি সে আশ্চর্য হয়ে রাত জেগে পড়েছিল। সুরেশ্বর বললে, সুলতা, আমার ভালো লেগেছিল, আশ্চর্য লেগেছিল। শুধু রচনাই নয়, কাহিনী এবং এই লোকটিকে আমার আশ্চর্য ভালো লেগেছিল। যদি বলো নিজের বংশের আদি পুরুষ বলে ভালো লেগেছে, তাও অস্বীকার করব না। যদি বলো আমার মধ্যে সেদিন জমিদার জেগেছিল বলে ভালো লেগেছে, আমি রিঅ্যাকশনারি, তাতেও তকরার করব না। কোনো ভার নেই, কোনো ধর্মের বা ইজমের দোহাই নেই। আশ্চর্য অকপট মানুষ। শেষের লাইনগুলো পড়েছ? মন দিয়ে পড়েছ কিনা জানি নে, আমি বলছি, তুমি আবার শোনো। পাপুণ্য নাহি জানি, যাহা করিয়াছি আমি, সবার মালিক তুমি, জয় কালী করালি। ছিলাম দরিদ্র সুত, ন ভবিষ্য নাহি ভূত, বর্তমানে দুঃখ কত, তুই মা দেওয়ালি। সেই দুঃখ পার করিলি, তুই সেই শক্তি দিলি, শেষে জমিদারি দিলি, মোর ঘরে এলি। ছত্রি জমিদারের টাকা, চুয়ারেরা ডাকা বুকা, লুঠে দিল গাত্র ঢাকা, সে তুই লুঠালি। থাক মা অচলা হয়ে, বিপদ আপদ জয়ে, সোমেশ্বরে ভাগ্য দিয়ে, দিয়ে বংশাবলী। দিও মাগো অতঃপর, লক্ষ্মী সরস্বতী বর, রায়কুল বংশধর ভরিয়া অঞ্জলি। কোম্পানিকে দিও জয়, তাদের অনুগ্রহ যেন রয়, রায়বংশে হয়ে অক্ষয় মা তোর কৃপায়। তোমাতে দেবত্র করি, বিষয় আদি জমিদারি, আমি মা ভাষায় তরি, রাখো রাঙা পায়। আবৃত্তি শেষ করে সুরেশ্বর বললে, সুলতা, মায়ের যদি চরণ থাকে আর যদি রাঙা টুকটুকেই হয়ে থাকে, তবে তা কুড়ারাম পেয়েছিলেন। আর মা না থাকলে কথা নেই, চরণ নেই। কুড়ারাম চোখ বুজে ফুরিয়ে গেছেন। তিনি মা হারানো ছেলের মতো খুঁজেও বেড়াচ্ছেন না। তবে আজ যদি কুড়ারাম জন্মাতেন, তবে একজন দুর্ধর্ষ রাজনৈতিক কর্মী এবং নেতা হতেন, তাতে কোনো সন্দেহ নেই। সুলতা হাসলে, হেসে বললে, অ্যাসেম্বলিতে সুবোধ বাড়ুজ্যের এবং আর সবেদের গালাগালি তোমাকে আঘাত দিয়েছে, তুমি ভুলতে পারছ না। না, সেই গালাগালির জন্য দুঃখ নেই, মনে কোনো ক্ষতও নেই। আমি বলছি সুলতা, আর এত করে এমন করে বলছি এই জন্য যে আমি যেন তাকে অবিচার না করি। না, সেই অবিচার তুমি করনি, আমিও করছি না। আমি অ্যাসেম্বলির মেম্বার হলে হয়তো এমন গালাগালি করতাম, আর তার জন্য দোষও তুমি দিতে পারতে না, কারণ আজ এটাই মানুষের বিশ্বাস। পার্মানেন্ট সেটেলমেন্টের সময় লোকে কর্নওয়ালিসকে আশীর্বাদ করেছিল। আমি কালী চণ্ডীচরণের দেওয়ান গঙ্গা গোবিন্দ সিং পড়েছিলাম। সে কথা থাক, ও নিয়ে মীমাংসার জন্য আমি বসে নেই সুরেশ্বর। আজ আমি যার জন্য এই রাত্রেও তোমার এখানে রয়ে গেলাম, বসে রয়েছি, সেই কথাটার জন্য। তোমার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষকে খুন করিয়েছিলেন বা করেছিলেন, যার জন্য তুমি আর ফিরে এলে না কীর্তিহাট থেকে। আমার সঙ্গে জীবনে পাক বাঁধবার আঁচলের যে খুঁটটা ধরেছিল, সেটাও ছেড়ে দিয়ে লিখেছিলে, এই গ্রন্থি বাঁধা চলে না। ওখানে বিধাতা ছুরি উদ্যত করে রেখেছেন, বাঁধতে গেলে কেটে খান খান হয়ে যাবে। আমি সেই কথাটাই শুনতে চাই, তুমি তাই বলো। কীর্তিহাটের কর্তা তুমি 10 জনকে ডেকে দেখিও, তার থেকে তোমার জবানবন্দিতে আমার গরজ বেশি। সুরেশ্বর বলে, একটার সঙ্গে আরেকটা এমনভাবে বাঁধা সুলতা যে বিধাতার ছুরিও তাকে কেটে আলাদা করতে পারবে না। কুড়ারামের পাঁচালিতে রায়বংশের খামখেয়ালির প্রকৃতি, ক্ষেত্রবিশেষ উন্মত্ত আচরণের একটা বীজ আছে। হেরিডিটি সায়েন্সে আছে লুনেসি আর প্রতিভা। যদি তাকে পাপ প্রবৃত্তি বা পুণ্য প্রবৃত্তি বলি, তবে তর্ক করো না, মেনে নাও। ও দুটো বংশের নানা মিশ্রণের মধ্যে একসময় ঢুকে বসলে সে থেকেই যায় এবং তার খেলা আর থামে না, চলে।
এই খেয়ালিপনা পাগলামের বীজ রায়বংশে ঢুকেছিলেন কুড়ারাম রায়। তুমি তার পাঁচালিটা পড়ে এলে, কিন্তু সন্ধানটা ধরতে পারোনি। সুলতা সবিষয়ে বললে, কোনটা বলো তো? কুড়ারাম ভট্টাচার্যের পাগলামির বীজ। তিনি ভালো বা মন্দ সে বিচার না করে একটা কথায় নিশ্চয়ই তুমি বিস্মিত হবে না যে তিনি 2 আর 2 4 ছিলেন। মনুষ্য বলবো না, ওই শব্দটি ব্যঙ্গ করে ব্যবহার করি আমরা। পাগলামির এক বিন্দু অপবাদ তাকে দিয়ে রেহাইয়ের কোনো অজুহাত কেউ তৈরি করতে পারবে না, তা ছিল না। কিন্তু আমার মধ্যে আছে, আমার বাবার মধ্যে ছিল। বাবার দুর্দান্ত খেয়ালিপনা বা যা তিনি করেছিলেন, যথেষ্ট শিক্ষা সত্ত্বেও সেটা যে পাগলামির সামিল তা তুমি অস্বীকার করতে পারবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে সুলতা বললে, না, তা করব না। কারণ যারা তোমার আমার কথা জানতো তারা তুমি ডুব মারলে এই কথাই বলেছ ওই বাপেরই ছেলে তো। তবে আমি বলি তা ঠিক নয়। ওটা তারও এসেছিল, তোমারও এসেছে, আর তা হলো অনেক টাকা থেকে। অনেক টাকা থাকলেই মানুষ মদ খেয়ে ব্যভিচার করে, সেটা অভ্যেসে দাঁড়ায়। ও থেকে দেহে মনে দুদিক থেকেই বিষ ঢোকে। সুরেশ্বর বললে, অস্বীকার অবশ্যই করব না, সবার মধ্যেই ওই বীজ আছে। কারণ আদিমকালে ওইটাই ছিল জীবন ধর্ম। জীবন ধর্ম তো বটেই, কিন্তু তার থেকেও প্রত্যক্ষ কারণ একটা রয়েছে, সে কথাটাই বলছি। কুণারাম ভট্টাচার্যের পাঁচালিতে আছে তিনি সোমেশ্বরের বিয়ে দিয়েছিলেন। সুলতা বললে, হ্যাঁ, বিয়ে দিয়েছিলেন। তার তারকেশ্বরে যে মেয়েটির সঙ্গে ভালোবাসা হয়েছিল তার মেয়ের সঙ্গে। ওটা একটা অতৃপ্ত ভালোবাসার তৃপ্তি সাধনের একটা সস্তা পথ। সুরেশ্বর বললে, সস্তা বা সুগম পথ ছেড়ে বাঁকা পথ বা সূক্ষ্ম পথ ধরবার লোক তো ছিলেন না কুণারাম। ভালোবেসে ভালোবাসার জনকে তুমি চন্দ্রলোকে থাকবে, আমি পৃথিবীতে বা শুক্র গ্রহে থেকে ভালোবেসে যাব অনন্তকাল, এ ধাঁচের মনুষ্যই তিনি ছিলেন না। সে যাগে, মানুষ কথাটা এখানে আমি ব্যবহার করলাম, সেই কথাটা এখন থাক। মোট কথাটা শোনো। এই মেয়েটির বিয়ে হয়েছিল এক মুসলমান আমলের জমিদারের ছেলের সঙ্গে। কুড়ারাম সুপুরুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন বামুনের সুপুরুষ। এ একেবারে রাজওয়ারি সুপুরুষ। বর্ণনায় রাত্রি কাটাবো না, ওটা কল্পনা করে নাও। তার ছবি এখন মনে হচ্ছে আমার আঁকা উচিত ছিল, কিন্তু আমি আঁকিনি। বাড়ি বাঁকুড়া এবং হুগলির বর্ডারে। সেই বাড়িতেই কুড়ারাম রায় হঠাৎ গিয়ে পড়লেন এবং উঠলেন একান্ত আকস্মিকভাবে। ইচ্ছে করে নয়। তিনি যাচ্ছিলেন কোম্পানির কাজে বাঁকড়োজোলা। পথে হঠাৎ এলো জল, ঝড়, দুর্যোগ। পায়ে শোয়ার বেহারারা প্রথমে একখানা গাঁয়ের ধারে গাছতলায় আশ্রয় নিয়েছিল। কুড়ারাম ছিলেন পালকিতে। জল ঝড়ে গাছতলা মন্দির ভালো, কিন্তু তার সঙ্গে 2-1টা বজ্রপাত হলে গাছতলা সাপের গর্ত কিংবা বাঘের দেখার সমান বিপজ্জনক হয়ে ওঠে। পাঁচালিতে লেখা আছে, শিওরেতে সর্পরন্ধ্র, অরণ্যে বাঘের গন্ধ, এ থেকেও আরও মন্দ বজ্রপাতে বৃক্ষ। সুতরাং উঠায়ে পালকি, হাকারে চলিনু জলদি, শোয়ার বেয়ারা লগ্নি, গ্রাম গৃহলক্ষ্য। গ্রামটা সামনেই ছিল এবং বড় একখানা শ্যাওলা ধরা পাকা বাড়ির মাথাও দেখা যাচ্ছিল। সেই গ্রামে ঢুকে আশ্রয় নিয়েছিলেন। সোয়ারার বরকন্দাজদের তকমা দেখে গৃহস্বামী ব্যস্ত হয়ে উঠেছিলেন। কোম্পানির কানুনগো, খোদ দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের ডান হাত কুড়ারাম ভট্টাচার্যের নাম শুনে গৃহস্বামী তটস্থ হয়ে উঠেছিলেন। কুড়ারামও গৃহস্বামীকে দেখে মুগ্ধ হয়েছিলেন। ওই রাজওয়ারি চেহারা, সর্বাঙ্গে দুঃখ দৈন্যের ক্লেশের ছাপ, তবে মাথাটা উঁচু সোজা। মিষ্ট কথা, কিন্তু লোকটি একটু বোকা বোকা। বলেছিলেন, তাই তো, ভাঙা ঘর, ছাদ ভেঙেছে, খড়ের চাল করেছি, তা দিয়েও জল পড়ে। এখানে আপনাকে কি করে কোথায় বসাই, কি খাওয়াই,
আমি তো বলতে গেলে সর্বশান্ত। বাড়ির ভেতর থেকে হুকুম এসেছিল উনি বাড়ির ভেতর দোতলায় থাকবেন। হুকুম এনেছিল একটি আশ্চর্য রূপসী 7 বছরের মেয়ে, পরনে ফিরানি, যা নাকি চাষাভূষদের মেয়েরা পরে। কুড়ারাম বলেছিল, বাহ বাহ বাহ, এ তো অপরূপ মেয়ে। বাপ বোকার মতো হে হে করে হেসেছিলেন। বাপকে মেয়ে বলেছিল, মা তোমাকে ডাকছে বাবা, বললে ধরে নিয়ে আসবি, এসো। তখনও কুড়ারামের মনে হয়নি এই মেয়ের সঙ্গে সোমেশ্বরের বিবাহ দেবার। তিনি চারিদিকে তাকিয়ে দেখছিলেন। বৈঠকখানায় ছাদ নেই, ধসে পড়েছে। খড়ের চাল তুলেছে, সামনে পাঁচিল ভেঙে পড়েছে। এদিকে বড় পুকুরটার বাঁধাঘাট, তারও দুই পাশে রানা দুটো কাত হয়ে পড়েছে। এইসবের রীতিবীতি কুড়ারামের অজানা নয়। বাংলাদেশের জমিদারদের বাড়ির নারীর খবর তার নখদর্পণে। এইসব বাড়িকে তিনি ভয় করেন। ভাঙা বড় বড় বাড়ি আর পূর্ববঙ্গের কীর্তিনাশা রাক্ষসী নদী, ও দুয়ে কোনো তফাৎ নেই। বরং কীর্তিনাশার চেয়েও ভাঙা বাড়ি ভয়ঙ্কর। কীর্তিনাশা এই কুল ভাঙলে ওই কুল গড়ে, কিন্তু বড় বাড়ি যখন ভেঙে পড়ে তখন সব চেপে পিষে মাটিতে মিশিয়ে দেয়, ধুলো হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। রাজহাটের রায়বাড়ি, মুসলমান আমলে রাজা উপাধিকারী, নিজেরাই রাজা উপাধি নিত। বড় রাজা, মেজ রাজা, সেজ রাজা, রাজা অনেক। অনেকেই দেশ ত্যাগ করেছে, অনেকে মরেছে। যেমন পলু পোকার মধ্যে রোগ হলে ঝাঁকে ঝাঁকে মরে, তাদের সম্পত্তি 2-4 বিঘে 10 বিঘে নৌহট্ট বংশে গেছে। এখন এই পুরনো বাড়িতে আছে এই একা মানুষটি আর তার স্ত্রী এবং তার এই একটি মাত্র কন্যা। লোকে বলে পাগল, পাগলামি রাজগিরি। পাগলামি নিশ্চয়ই, নইলে সামান্য 1000 কয়েক টাকা আয় নিয়ে কোম্পানির প্রথম আমলে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর প্রভৃতি রাজারা যখন কোম্পানির সঙ্গে রাজস্বের নতুন চুক্তি করতে অস্বীকার করলে, তখন তাদের দেখা দেখি শিবনারায়ণ দেবরায় তিনিও বললেন, খাজনা আমি দেব না। কোম্পানিকে খাজনা বাড়াবার। এর ফলে মেদিনীপুর থেকে ফার্গুসন সাহেব একজন সার্জেন্টের অধীনে 16 জন বন্দুকধারী সেপাই পাঠিয়ে দিলেন। রাজার চাকরানভোগী পাইক ছিল জন 40। তারা বন্দুকের শব্দ শুনে পালালো। রাজা ঘরে গিয়ে খিল বন্ধ করলেন। কোম্পানির সিপাহীরা বন্দুকের গুলিতে দরজা ঝাঁঝরা করে দিল। তখন জানালা দিয়ে বেরিয়ে এসে সাদা কাপড়ের ফালি আর একখানা গয়না পরা আশ্চর্য সুন্দর হাত। রাজাকে নিয়ে রানী বেরিয়ে এসে সার্জেন্টের কাছে হার মেনে চুক্তি সই করলেন। লোকে বলে সেটা রাজার জন্য নয়, সেটা সেই আশ্চর্য সুন্দর হাতের অধিকারিণী রানীর জন্য। কোম্পানিকে খেসারত দেবার জন্য রানী দিলেন তার অলংকার সব খুলে। তখন সব রক্ষে হলো বটে, কিন্তু বছর কয়েকের মধ্যেই সূর্যাস্ত নিলামাইনে সব জমিদারি চলে গেল। এখন রয়েছে এই গ্রামখানি, তাও আজ যায় কাল যায়। রাজাকে বারদুই ধরেও নিয়ে গিয়েছিল হুগলির কালেক্টরের পেয়াদা এসে। এইসব বিবরণ সব জানতেন কুড়ারাম ভট্টাচার্য। কিন্তু এই বাড়িতেই সেই তারকেশ্বরের হৃদয় হরিণীর বিয়ে হয়েছে, এই কথাটা তিনি ঠিক স্মরণ করতে পারেননি। তাই বাড়ির ভেতর যখন তাকে আহ্বান করে নিয়ে গেলেন রাজা, তখন অন্দরের প্রবেশপথে তাকেই দাঁড়িয়ে থাকতে দেখে স্তম্ভিতের মতো দাঁড়িয়ে গেলেন। রানী নমস্কার করে বললেন, আসুন আসুন, আজ আমাদের বাড়ি ধন্য হলো। রাজকর্মচারী অনেকেই আসে, কিন্তু ব্রাহ্মণ কর্মচারী তো আসে না। আর তাছাড়া আপনার হাত তো শুধু কলমে ধন্য নয়, বাবা তারকেশ্বরের পুজোয় ধন্য, মা হংসেশ্বরীর পুজোয় ধন্য। আসুন আসুন। রাজা হে হে করে হেসেছিলেন। রাত্রিতে তার খাওয়ার সামনে পাখা হাতে বসে রানী খাওয়াচ্ছিলেন তাকে। রাজা তখন আফিংয়ের মজে নিজের ঘরে বসে তামাক খাচ্ছেন। রানী বলেছিলেন, অদৃষ্টই সব থেকে বলবান, নয় কানুন গো সাহেব? কুড়ারাম বলেছিলেন, দৃষ্ট হলে সেই দিন তার সঙ্গে লড়তাম, আজও যদি পায় সেই মরে, নয় আমি মরি।
রানী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, তারপর বিয়ে টিয়ে হয়েছে? ছেলে পেলে কি, নাতিপুতি? কুড়ারাম বলেছিলেন, বিয়ে অনেক কালই করিনি, তবে ললিতা বলে একটি মেয়ে সেবা টেবা করত। ঠিক করে হেসে ফেললেন রানী, বললেন, ও তো পুরুষের ভূষণ। তারপর? সে মারা যাবার পর বিয়ে করেছিলাম কালীঘাটে। সে একটি সন্তান হওয়ার পরেই মারা গেল। আর বিবাহ করিনি, আর করবও না। তা কটি সেবা দাসী? হঠাৎ থেমে গিয়ে বললেন, থাকগে। নিজের গরজ গজিয়ে উঠেছে কথাটা শুনে। ছেলেটি কত বড় হলো? 10 বছরের। পাখাখানি নামিয়ে রেখে রানী বলেছিলেন, তাহলে অদৃষ্টের মুখে একটু চুনকালি দিয়ে দাও, তুমি তো পুরুষ সিংহ। একদৃষ্টে তার মুখের দিকে তাকিয়েছিলেন কুড়ারাম। রানী হেসে বলেছিলেন, আমাদের যা হবার তা তো হয়েছে। আমার ওই একটি মেয়ে, 7টা ছেলে মেয়ে আঁতুড়েই মরেছে। আর তাছাড়াও আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দিয়ে আমাদের বিয়ে না হতে দেওয়ার ঠাট্টার শোধটা অদৃষ্টের ওপরে নাও না। তোমার তো আজ টাকার অভাব নেই। আমার মেয়েকে তো দেখেছ, আমার থেকেও সুন্দরী হবে। পাঁচালিতে লেখা আছে, রানী মোরে কয় হেসে বেয়ান হইব শেষে, মধুর সাথে অম্ল মিশে মিষ্ট হবে আরও। সাথে তার চোখে পানি, কাতরে কহিল রানী, কন্যাদায়ে দিবজামি নিদ্রা নাহি মোরো। কুড়ারাম বলেছিলেন, তুমি কেঁদো না, নিলাম তোমার কন্যা, আমি নিলাম। তোমার কন্যাই আমার পুত্রবধূ হলো। তোমার মেয়ে রাজবংশের মেয়ে, ওই রক্তে আমার বংশ ধন্য হবে। মানুষ ভাবে না সুলতা, মানুষের শুদ্ধ রক্ত আর রাজবংশের রক্ত এক নয়। আর ওইখানেই মিশল। তারপর ভট্টাচার্য উপাধি রায় উপাধির তলায় চাপা দিয়ে জমিদারি কিনে কুড়ারাম ছেলের বিবাহ দিয়ে ঘরে আনলেন সর্বশান্ত রাজার রাজকন্যা, আর তার সঙ্গে রাজরক্ত। ভট্টাচার্য রায় হল। তার কারণ আছে সুলতা। রানী তার কন্যাকে কুড়ারামের পুত্রের হাতে দিতে চাইলেও এবং মেয়ের বা মুঘল আমলের রাজা খেতাবধারী নিঃস্বপ্রায় ব্যক্তিটি কানুনগো চাকুরিজীবী ভট্টাচার্য উপাধিধারী বাপের ছেলের সঙ্গে কন্যার বিবাহ দিতে চাননি। তিনি কোম্পানির সঙ্গে যুদ্ধে হেরে গেছেন, তার গোলামি করেননি। লোকটির মস্তিষ্ক ছিল না, কিন্তু আশ্চর্য একটা সহনশীল জেদ ছিল। তার কাছে কুড়ারাম যখন প্রস্তাব করলেন এই বিবাহের জন্য, তখন তিনি ঘাড় নেড়ে একটু হেসেই বললেন, তা কি করে হবে, আমাদের রাজবংশ, আমাদের মেয়ে ভট্টাচার্য বাড়িতে যায় না, ও জোরদার কি কানুনগোর ঘরেও যায় না। হেসে সবিনয়ে বলেছিলেন, আমরা ধরুন নদীর মাছ, পুকুরের জল আমাদের সইবে কেন গো মশায়, ও হয় না। স্ত্রী অন্তরায় ছিলেন। বেরিয়ে এসে এইবার বলেছিলেন, পাগলামি করো না। পাগলামির কি হলো? হলো না? রাজার ঐশ্বর্যই তো 16 আনা। বাড়ি ভেঙে হাঁ করে আছে, ভেঙে পড়ে কোনো দিন চাপা দেবে। রাজা থাকবার মতো তো বাড়ি, পুকুর, বম্বত্র। রানী কাকে কলসি করে জল আনে, ঘাটে চান করে। রাজা নিজে হাতে সেজে তামাক খায়, আর বাকি খাজনার দায়ে কোম্পানির মধ্যে মধ্যে নিয়ে গিয়ে জেলে ভরে রাখে। চোখ লাল হয়ে উঠেছিল কন্যার পিতার। এবার তিনি ভাঙা পাঁচিল দিয়ে গাছপালা শূন্য বাগানটার ঢোকা একটা গরুকে তাড়া দিয়ে প্রায় একটা ব্যাঘ্র গর্জন করে উঠেছিলেন। কুড়ারামেরও মুখ চোখ লাল হয়ে উঠেছিল। রাজার গৃহিণী রানী সারদা দেবী থমথমে মুখে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তিনিও প্রাচীন জমিদার ঘরের মেয়ে। তার বিয়েও ঠিক এই কারণেই তার বাবা কুড়ারামের সঙ্গে দেননি। সেই ক্ষোভ তার অন্তরেও ছিল, এমনকি প্রবলভাবেই ছিল।
এবং তিনি এই অক্ষম অপদার্থ শিমুল ফুলের মতো মানুষটার হাতে পড়ে যে দুঃখ জীবনে পেয়েছেন তা তার জীবনে তুষানলের মতোই জ্বলেছে অহরং। তার বাপ বিবাহে তাকে অলংকারে অর্থে কিছু কম দেননি, কিন্তু সে সমস্ত গিয়েছে এই মূর্খ জেদ সর্বস্ব ব্যক্তিটির জন্য। তিনি কঠিন কণ্ঠে বলেছিলেন, মেয়েকে ভাসিয়ে দিতে আমি দেব না। রাজা গ্রাহ্য করেননি। পাগলের মতোই নেমে গিয়েছিলেন এবং গরুটাকে একটা লাঠি দিয়ে পিটতেও আরম্ভ করেছিলেন, আর সঙ্গে সঙ্গে প্রচণ্ড চিৎকার। কুড়ারাম রানীর দিকে ফিরে বলেছিলেন, ঠিক আছে সারদা, হবে, সে ব্যবস্থা আমি করব, তুমি নিশ্চিন্ত হয়ে থাকো। শুধু 2 বছর সময় দাও। 2 বছর। তার 2 বছরও লাগেনি, 1.5 বছরের মধ্যেই সব হয়ে গিয়েছিল। জমিদারি কেনা, সরকারি আদালতে, একেবারে সুপ্রিম কোর্টে দরখাস্ত করে ভট্টাচার্যকে রায় ভট্টাচার্য করে নিয়ে ঘটক এবং একজন কর্মচারী পাঠিয়েছিলেন কুড়ারাম রায়। ঘটক পরিচয় দিলে বোকা মনুষ্য রাজা দেবরায় বলেছিলেন, এ তো সেই ভট্টাচ। সারদা দেবী বলেছিলেন, না, রায় ভট্টাচ। ভট্টাচ বাদ যাবে। তা কি করে যাবে? কেন? তোমরা কি ছিলে? গুরুগিরি করতে না ছত্রী রাজাদের? তোমরা তো চক্রবর্তী নও। বটে। তা সে অনেক দিনের কথা। তার জন্যই তো সব গিয়েছে। ঘরে আজ 5টা টাকা নেই ঘটককে দেবার জন্য। রাজা চুপ করেছিলেন। পরদিন সকালে ঘটকের সঙ্গে কথাবার্তা হওয়ার কথা, কিন্তু বাধা পড়েছিল। এসেছিলেন কোম্পানির কালেক্টরের চাপরাশি, সঙ্গে পরোয়ানা। নিলেম হয়ে যাওয়া জমিদারির বাকি অনাদায়ী টাকার জন্য ক্রোধ। না দিলে রাজাকে বেঁধে নিয়ে যাবে। সেকালের আইনের প্যাচ। মবলকে 11,000 সিক্কা টাকা, 10 আনা 12.5 গন্ডা রাজস্ব পাওয়ার জন্য লাট নম্বর 1273 নিলাম হয় 10,000 টাকায়। আর সেই টাকা কোম্পানির কালেক্টরের ভুগতান হওয়ার পর 1,000 সিক্কা 10 আনা 12.5 গন্ডা কোম্পানির প্রাপ্য দরুন এই পরোয়ানা জারি হইতেছে। রাজা শিবনারায়ণ কোম্পানির চাপরাশি দেখে অত্যন্ত ভয় পেতেন। তিনি যে সেই রাজস্ব দেবে না ঘোষণা করে লড়তে গিয়ে কোম্পানির 16টা বন্দুকের 5 বার আওয়াজে 80টা বিস্ফোরণ শব্দ শুনেছিলেন এবং এমন পুরনো মোটা কাঠের দরজা জোড়কে ফেটে যেতে দেখেছিলেন, সে স্মৃতি তিনি কিছুতেই মুছতে পারেন না। তার আফিংয়ের নেশা সোজা নেশা নয়। সকালে, দুপুরে, সন্ধ্যায় প্রায় 6 মটর কলায় ভোর আফিংয়ের নেশা। চোখ দুটো শিবের মতোই বড় এবং ওই নেশায় শিবের চোখের মতোই 12 আনা বুজে থাকত। সে চোখও পুরো খুলে বিস্ফোরিত হয়ে উঠত কোম্পানির চাপরাশি দেখলে। সুতরাং তিনি বাইরে বেরিয়ে চাপরাশিকে দেখেই দ্রুত ফিরে অন্দরে গিয়ে ঢুকে ঘরে খিল দিয়ে দিয়েছিলেন। রানী সারদা দেবী ডেকে বলেছিলেন, দরজা খোলো, ভয় নেই, ফিরে গিয়েছে। রাজা শিবনারায়ণ ঘরের মধ্যে একটা শালগ্রাম হাতে করে বসেছিলেন। শালগ্রাম নয়, তার সঞ্চয়ের আফিং। সেটা গিলবেন কি করে সেইটাই সমস্যা হয়েছিল তার। তিনি রানীকে বলেছিলেন, মিছে কথা বলছো, আমাকে তুমি ধরিয়ে দেবে। না না, দেব না। আর রানীর কথা শেষ হতেই মেয়ে কাত্যায়নী বলেছিল, না বাবা, সত্যি হারামজাদা কুত্তারা চলে গেল, সেলাম করে চলে গেল বাবা। তখন দরজা খুলেছিলেন শিবনারায়ণ। মেয়ে কাত্যায়নী বলেছিল, ওই ঘটক বুড়োর সঙ্গে যে নায়েব বেটা না গোমস্তা বেটা এসেছে, সে জামিন হয়ে সই করে দিলে। জমিদার বাবু সোমেশ্বর রায় বাহাদুরের বকলমে সই দিলে। কুত্তারা ল্যাজ গুটিয়ে সেলাম করে চলে গেল। কুড়ারাম রায় ভট্টাচার্য সদর হুগলিতে বসে নিজে কালেক্টরের আমলাদের নিয়ে ব্যাপারটা করেছিলেন। শিবনারায়ণ রায় হাঁপ ছেড়ে বেঁচেছিলেন এবং কৃতজ্ঞ হয়েছিলেন বাবু জমিদার সোমেশ্বর রায়ের ওপর। সুতরাং তারপর আর বিবাহের পথে একটি কণ্টকও মাথা তুলে ওঠেনি।
8 বছরের কনে কাত্যায়নী কীর্তিহাটে এসেছিলেন। সঙ্গে এসেছিল ওদের বাড়ির একমাত্র ঝি বুড়ি কুন্তি। কুন্তি ওই দেশের মেয়ে। বাপ ছিল দেবরায়দের ছত্রী চাপরাসি, মা ছিল কাহার বা কুর্মী। আজীবনই এদের বাড়িতে আছে। প্রথম জীবনে শিবনারায়ণের ঝি ছিল, কখনো বিয়ে হয়নি। কাত্যায়নীকে মানুষ করেছিল সেই আগলে আগলে রেখেছিল কাত্যায়নীকে। কিন্তু তবুও কাত্যায়নী প্রথম দিন থেকে শ্বশুরবাড়িতে চাকরদের ঝিদের 2-4 বার শাসন করে ডেকেছিল। এই হারামজাদা, শুনতে পাস না? এই হারামজাদি, কানে তোর কত ভরি সোনা আছে? কুন্তি তাদের বলেছিল, কিছু মনে করো না, লেড়কি মেয়ে, বাচ্চা। তবে ও তো রাজার বেটি, বেত রেবিদ ওর সয় না। কুড়ারাম কিন্তু শুনে রায় ভট্টাচার্য খুব খুশি হয়েছিল, খুব খুশি। হ্যাঁ, এইবার বাড়িতে সত্যিই জমিদারি মহিমা এসেছে। রাজকুমারী কাত্যায়নী কীর্তিহাটের কর্চায় রায়দের বংশধারায় বইয়ে দিলেন এই দেশের 500 বছরের আমির শাহী চালচলন, ধ্যান ধারণা, হাঁটা, কথা বলা, রীতিনীতি, সব কিছু। ঝি চাকরেরা তাকে ভয় করত বাঘের মতো। রাগ হলে হাতের কাছে যা থাকতো তাই ছুঁড়ে মারতেন, আবার বকশিসও দিতেন। দীপ্তাই ছিল অচলা ভক্তি। ব্রতে উপবাসে তার মতো নিষ্ঠা বিরল। দেবসেবায় যে কত নতুন নতুন ধারা তিনি প্রচলন করেছিলেন তার হিসেব কাগজে পাওয়া যায়। হাঁটতেন তিনি আস্তে, কিন্তু পা ফেলতেন তাতে শব্দ হতো। ছিপছিপে পাতলা অসাধারণ রূপসী ছিলেন। ওজনে বেশি ছিলেন না, কিন্তু তিনি নড়লেই কীর্তিহাটের বাড়ির মেঝে সাড়া দিয়ে জানাতো যে রাজকুমারী বধূ কাত্যায়নী সচলা হয়েছেন। আবার অতিথি অভ্যাগত কুটুম্ব স্বজনের কাছে তার মতো অনুগ্রহ পরায়ণা কেউ ছিল না। মধ্যে মধ্যে পাগল হতেন। আসলে বাপের রোগটা পেয়েছিলেন। শুধু বাপের নয়, দেবরায়দের বংশে এইখানে ওখানে যারা ছড়িয়েছিল, যাদের কথা লোকে জানত, তাদের মধ্যে 10-15 জন আধ পাগলের নাম আমি পেয়েছি সুলতা। রাজকুমারী কাত্যায়নীর এইসব বিবরণ কুড়ারাম রায় ভট্টাচার্যের পাঁচালিতে নেই। পাঁচালিটা তুমি সদ্যই পড়েছ, তবে তাড়াতাড়ি করে পড়েছ। আমি বিশদ করে বলে গেলাম। এই বিবরণটা আমি শুনেছি, কিছু জেনেছি রায়বাড়িতে মেজ ঠাকুমার কাছে। তিনি এইসব শুনেছিলেন মেজ ঠাকুরদার কাছে। আর কিছু কিছু এখনও গ্রামে চলিত আছে। বাড়িতে বাড়িতে পুরুষ পরম্পরায় অবশ্য মেয়েদের মধ্যেও চলে আসছে। রায়বাড়ির পেছন দিকে দুধসায়র পুকুর আছে, বাঁধানো ঘাট, আগে পাঁচিল দিয়ে ঘেরা ছিল। কুড়ারাম রায় কাটিয়েছিলেন পুকুর রাজকুমারী বৌমা স্নানের জন্য। পুকুরে জল ভরে 100 ঘড়া দুধ ঢেলে দিয়েছিলেন প্রথম যেদিন বৌমা পুকুরে স্নান করেন সেই দিন। পুকুরটা এখনো আছে, মজে এসেছে, পাঁচিলও পড়ে গেছে। এখন বাড়িতে কুঁয়ো হয়েছে, ওটা এখন বাসন মাজা হয়। কিন্তু সেই দিন ওই পুকুরে রায়বাড়ির ছেলে বউ ছাড়া কেউই স্নান করতো না। দুধ পুকুরে স্নান করলে রং ফর্সা হতো। রাজকুমারী বউ কাত্যায়নী নিজেই ছিলেন রূপের ঝর্ণা। রায়বংশে আমির শাহী চাল, পাগলামি ব্যাধির সঙ্গে আরেকটি জিনিস তিনি এনেছিলেন, যা ছিল রূপ। কুড়ারাম রায় রূপবান ছিলেন, কিন্তু বলেছি সেটা বামুনের রূপ ছিল। যে রূপ কপালে চন্দন তিলকে খোলে, আর এই রূপের জাত ছিল আলাদা। এই রূপ প্রসাধন ভূষণ ভূষা ছাড়া খোলে না। নূরজাহান পদ্মিনী এ তো সহজ পথে আসেনি সুলতা। অনেক ঐশ্বর্য, অনেক শক্তির ওপর সাধন পীঠ বানিয়ে তার ওপর আলপনা পেতে বাছাই করা 10-20টা রূপের বাটি থেকে রক্ত মিশিয়ে তবে এসেছে। গালে গোলাপ কোনো দেশের কোনো মৌলিক রূপেই ছিল না বলেই আমার বিশ্বাস, আর ওটা হয়েছে অনেক সাধনায়। রাজকুমারী কাত্যায়নী তাই এনে দিয়ে গেছেন রায়বংশে। কুড়ারাম ভট্টাচার্য তাতে নিজেকে কৃতার্থ বলে মনে করতেন। বলতেন, সম্পদ সৌভাগ্যই আমার ছিল, কিন্তু বৌমা আমার যে শ্রী নিয়ে এসেছে তাতে সম্পদ সৌভাগ্য উজ্জ্বল হলো। আর এইখানেই কুড়ারাম রায়ের পাঁচালির রীতি। দুটো কথা আছে, তিনি কিন্তু ছেলে বউ নিয়ে কীর্তিহাটে থাকেননি, থেকেছিলেন কলকাতায়। থেকেছিলেন ছেলেকে গড়ে তোলবার জন্য। তখন দেশে নতুন হাওয়া বইতে শুরু করেছে। কর্নওয়ালিস সাহেবের পর লর্ড ওয়েলেসলি এসেছিলেন।
নতুন লাটপ্রাসাদ তৈরি হয়েছে। বিশাল সিঁড়ির দুই ধারে তকমা আচকান জড়ি জড়ানো পাকড়ি পরা খানসামা বেয়ারা আরদালি চোপদার দাঁড়িয়ে থাকে। নতুন গাড়ি ঘোড়া আসছে, বিলেত থেকে সাহেব ব্যবসাদার আসছে, রাইটার আসছে। বারাটাকি লাল দিঘির ওপর পাড়ে লম্বা রাইটাস বিল্ডিং সেরেস্তাখানা পড়েছে। ব্যবসাদার আসছে, নতুন উকিল আটানি আসছে, ডাক্তারও আসছে, জেনারেল ক্যাপ্টেন আসছে, মেম সাহেব আসছে এখানে বেশ্যাবৃত্তি করতে। সাহেবী সরাইখানা কাফিখানা হচ্ছে। পাদ্রীরা আসছে, তারা এখানে গির্জা করছে, স্কুল করছে, খ্রিস্টান করছে, লেখাপড়াও শেখাচ্ছে। কজন সাহেব এখানে স্কুল করেছে, শেরবন সাহেব, রামন সাহেব, আরও সব কত সাহেব। আর ওইদিকে হিন্দুস্থানে, ভারতবর্ষে তখন গোলমাল। সেই গোলমাল তামাম মুলুকভরি কোম্পানির সঙ্গে। সাহেবনারা পাকাপোক্তভাবে বসেছে। এখন সরকারি সেরেস্তার চাকরি, বড় ব্যবসা, বড় জমিদারি যাই করো, ইংরেজি না শিখলে তা হবে না। ইংরেজির তরিবৎ না হলে বড় সমাজে ঠাঁই পাবে না। রামমোহন রায় পথ খুলেছেন। কলকাতার কায়স্থরা সুবর্ণ বণিকেরা ঠ্যাঙা ভেঙো ইংরেজি শিখে মুৎসদ্দি দালালি কাজ করছিল, তাদেরও ইংরেজি শেখার তাড়া পড়েছে। কুড়ারাম নিজে কোনো রকমের কাজ চালান, মুখে মুখে শিখে নিয়েছেন। কিন্তু ছেলেকে ভালো রকম ইংরেজি তার সঙ্গে সহবতরিবৎ না শেখালে তার জীবনের স্বাদ অঙ্কুরেই মরে যাবে, এটা তিনি জানতেন বলেই সোমেশ্বর এবং পুত্রবধূ রাজকুমারী কাত্যায়নীকে নিয়ে কলকাতায় এলেন। সোমেশ্বর ব্রাহ্মণ সাহেবের ধর্মতলার স্কুলে ভর্তি হলেন। বেয়ান সারদা দেবী এবং বেয়াইকে কালীঘাটে মাতৃদর্শন করতে নিমন্ত্রণ করে নিয়ে এলেন। আলাদা বাড়ি ভাড়া করে দিয়েছিলেন, নইলে পুত্র না হলে মেয়ের মা বাপকে জামাই ঘরের ভাত খেতে নেই। কিছুদিন তাদের এখানে রেখে কাত্যায়নী সহ পাঠিয়ে দিলেন স্বগ্রামে। আর ইতিমধ্যেই ওখানকার বাড়ি মেরামত করিয়ে দিয়েছিলেন, কারণ সবই তার সোমেশ্বর পাবে। আর এই সময়ের মধ্যে বেয়ানের সঙ্গে অনেক গল্প, অনেক রহস্য রসিকতার পরম আনন্দে কেটেছে তার। বেয়াই আফিং খেতেন, বিলিতি মদও খাওয়াতেন কুড়ারাম। তিনি খুব খুশি ছিলেন। কুড়ারাম মাসে মাসে যেতেন কীর্তিহাট। চাঁদপাল ঘাটে বড় বজরা বাঁধা থাকত তার, নাম ছিল ললিতা। সেই বজরায় যেতেন। হলদি নদীতে ঢুকে জোয়ার এলাকা পর্যন্ত গিয়ে নামতেন। সেইখানে থাকত তার হাতি। হাতির নাম ছিল জং বাহাদুর। লোকে অনেক কথা বলতো বেয়ান সম্পর্ক নিয়ে, কিন্তু তিনি কর্চায় লিখেছেন, ছেলে বউ সাথে আনি বেয়ান সারদা রানী, সর্বসুখী মনে মানি কাটে দিন কয়। কত হাসি কত কথা আগামী জন্মের তথা, কল্পনা পুরাবে মাতা জানি নু নিশ্চয়। তারপর সেই কটা লাইন আগে বলেছিল, পাপ পুণ্য নাহিমানি যাহা করিয়াছি আমি, সবার মালিক তুমি জয় কালী করালে। আর তার শেষ লাইনটা ছিল, তোমাতে দেবত্র করি বিষয় আদি জমিদারি, আমি মা ভাষায় তরি রাখো বাংলায়। মায়ের চরণেই তিনি দেহত্যাগ করেছিলেন। একবার কীর্তিহাটে গিয়ে অসুখে পড়লেন। ছেলে সোমেশ্বরকে লোক পাঠিয়ে আনালেন। লিখলেন, অবিলম্বে আসিবা। সোমেশ্বরের বয়স তখন 20, বধূ কাত্যায়নীর বয়স তখন 17। তখন তার 3টি সন্তান হয়ে মারা গেছে। এই এক খেদ নিয়ে তিনি গেলেন। ওই দেখো তার দেহত্যাগের ছবি। আর এর মধ্যেই তারা খেয়ে উঠে এসে সেই ছবি টাঙানো বারান্দায় ঢুকল। সুরেশ্বর ছবিখানা দেখালো। একটা প্রকাণ্ড গাছ উপড়ে পড়ছে। গাছটার কাণ্ডটায় একটা মানুষের দেহের আভাস। প্রচুর ধুমধাম করে শ্রাদ্ধ করেছিলেন সোমেশ্বর। টাকা খরচ হয়েছিল 40,000। চাল খরচ হয়েছিল 40 মণ। ময়দা খরচ হয়েছিল 10 মণ। শ্রাদ্ধের পর ওই অঞ্চলে কলেরা হয়েছিল। সোমেশ্বর সস্ত্রী কলকাতায় চলে এসেছিলেন। সুরেশ্বর আবার পরের ছবিখানা দেখালে। আশ্চর্য একটি রূপসী মেয়ে, সর্বাঙ্গে অলঙ্কার, চোখে প্রদীপ্ত দৃষ্টি। সুরেশ্বর বললে, পরের ছবিটা দেখো সুলতা, এরও 4 বছর পরের। সোমেশ্বরের বয়স তখন 24।
ইংরেজি 1815 সাল। রাজকুমারী বধূ কাত্যায়নীর বয়স এখন 21। তার কোল শূন্য। রাজরক্তের সঙ্গে উন্মত্ততা উগ্রতার সঙ্গে তার একটি ব্যাধি তিনি নিয়ে এসেছিলেন, আর সেটি তার মৃত বৎসা দোষ। হয়তোবা এ যুগে হলে রক্ত পরীক্ষা করে কোনো ব্যাধির বীজ বের হতো এবং তার প্রতিষেধকও পাওয়া যেত, কিন্তু সেই যুগে ইংরেজ ডাক্তারও তার প্রতিকার করতে পারেনি। কুড়ারামের মৃত্যুর পূর্ব 3টি মৃত সন্তান প্রসব করেছিলেন তিনি, আর তারপরেও আরও 2টি মৃত সন্তান প্রসব করেছিলেন। মধ্যে মধ্যে উন্মাদও হয়েছেন। অন্তর্বর্তী হলেই তার মস্তিষ্ক অসুস্থ হতো। প্রথম হতো মেজাজ খারাপ, উগ্র মেজাজ উগ্রতর হয়ে উঠত। 5-6 মাস তিনি বোবা হয়ে যেতেন, অনবরত ঘুরতেন ঘরের মধ্যে। তারপর প্রায় উন্মাদ। প্রলাপ অসংলগ্ন কথা বলতেন। চাকর বাকরের লাঞ্ছনার আর সীমা থাকত না। আর সব থেকে বিপদ হতো সোমেশ্বরের। স্বামীকে দেখলে ক্রোধে আক্রোশের আর সীমা থাকত না। বলতেন, ইচ্ছে করে তোমার বুকে বসে গলাটা টিপে ধরে শেষ করে দিই। 2-3 বার ধারালো দা দিয়ে তাকে কাটতে গিয়েছিলেন। তাকে আটকেছিলেন তার মা সারদা দেবী। সোমেশ্বর পালিয়ে বেঁচেছিলেন। অনেকে বিবাহ করতে পরামর্শ দিয়েছিল, কিন্তু তা তিনি করেননি। কারণ ছিল, কুড়ারাম মৃত্যুর সময় ছেলেকে প্রতিশ্রুত করিয়ে নিয়েছিলেন, কাত্যায়নী বদ্ধ উন্মাদ হলেও সে যেন বিবাহ না করে। তার শিয়রে তখন ওইদিকে বসেছিলেন কাত্যায়নের মা, তার বেয়ান রানী সারদা দেবী। সারদা দেবী তখন বিধবা। তিনি কন্যার এই সময় আসতেন, কাছে থাকতেন। তিনি কন্যাকে বলে রাজি করিয়ে তাকে, অর্থাৎ কাত্যায়নীকে দিয়েই সোমেশ্বরকে বলিয়েছিলেন, তখন অবশ্য কাত্যায়নী সুস্থ অবস্থা। বলিয়েছিলেন, দেখো আমার তো এই অবস্থা, তুমি বাড়িতে তোমার সেবার জন্য 2টো ভালো ঝি রাখো, মন ভালো রাখতে গান টান শুনবার জন্য একজন বাজিও রাখো, নইলে তুমিও যে পাগল হয়ে যাবে। সোমেশ্বর ঠিক জমিদার বাচ্চার মতো জমিদার ছিলেন না, হতে পারেননি। তিনি কৌশলী মানুষ ছিলেন, তার সঙ্গে সাহসীও ছিলেন, কিন্তু বেপরোয়া মানুষ ছিলেন না, নইলে নিজেই এইসবের ব্যবস্থা করে নিতেন। অবশ্য বাইজি তার ছিল, তবে বাঁধা ছিল না। এখানে ওখানে বাগানে বাজরায় আমোদ আহ্লাদ করতেন তিনি। 2-4টের খরচও পেয়েছি খাতায়। এইসব খাতা সোমেশ্বরের খাস খাতা। তিনি কলকাতায় যে ব্যবসা করতেন, অর্থাৎ সাহেবদের মুৎসুদ্দির কাজ করতেন, টাকা লগ্নি করতেন, তার জমা খরচের খাতা। সোমেশ্বর একজন সাহেব অ্যাটর্নির দণ্ডী ছিলেন। তাকে টাকা ধার দিয়ে তার ক্যাশগুলি থেকে কমিশন পেতেন, আর তাছাড়াও টাকা লগ্নি করেছিলেন নুনের ব্যবসায়। মেদিনীপুরে কাঁথি অঞ্চলে খালারি ইজারা নিয়ে নুন তৈরি করাতেন। নুনের ব্যবসা একচেটে কোম্পানির। কোম্পানি নুন কিনত। এছাড়াও রবিনসন সাহেব বলে একজন সাহেব তাদের অঞ্চলে নীলের কুঠি করেছিল। সেই কুঠিতেও তার অনেক টাকা খাটত। জীবনে স্ত্রীকে নিয়ে সুখ শান্তির যতই অভাব হোক না কেন, তিনি বাইরে ব্যবসার কাজে মেতে থাকতেন। দিনে সন্ধ্যায় যেতেন বাইজি বাড়ি, রাত্রে বাড়ি ফিরে ঝিদের সেবায় পরিতুষ্ট হয়ে ঘুমিয়ে যেতেন। উঠতেন বেলা 1 প্রহরের সময়। মধ্যে মধ্যে 2-4 দিন দরজায় আঘাত পড়ত। কারাঘাত করতেন কাত্যায়নী দেবী। তাকে ধরে নিয়ে যেতেন তার মা রানী সারদা দেবী। কাত্যায়নীর একটা সুস্থ অবস্থাও ছিল, আর সেটা প্রসবের পর আসত। মৃত সন্তান প্রসব করার পর তিনি কাঁদতে শুরু করতেন এবং 15-20 দিনের মধ্যে অনেক কান্না কেঁদে বিষণ্ণ প্রতিমার মতো থাকতেন কয়েকদিন, আর তারপরেই হতেন আরেক মানুষ। স্বামীর ঘরে তার বিছানা হতো। ঝি দুটিকে হয় তাড়াতেন, নয়বা তারা সরে যেত এই বাড়ির দূরতম প্রাপ্তের একতলার ঘরে। তখন গোটা সংসারটা চলত তার অঙ্গুলি লেহনে। তিনি বাসনের ঘরের বাসনগুলি গুনতেন, কতগুলি হারিয়েছে হিসেব করতেন। আসবাবপত্রও এইভাবে হিসেব করতেন। যা হারাতেন সেগুলি তৎক্ষণাৎ পূরণ করেও সোমেশ্বরের নিষ্কৃতি ছিল না। কাত্যায়নী তাকে দিয়েই চাকর বাকর সরকার নায়েব সকলকে তিরস্কার করিয়ে ছাড়তেন এবং ডাক্তার বদ্যি ইত্যাদি ডাকিয়ে সমারোহ জুড়ে দিতেন। মধ্যে মধ্যে স্বপ্ন দেখতেন, কোনো দেবস্থলের স্বপ্ন। সেখানে যাওয়ার সাড়া পড়ত। তারপর একখানা শুধু কালো ছবি, তার মধ্যে সোমেশ্বরের আভাস মাত্র রেখায় ফুটে আছে। কিন্তু ওই দেখো সুলতা,
কতগুলো ঘটনা আঁকা আছে ওই যে ছবিটার প্যানেলে। সোমেশ্বর নিজের জীবনের কোনো ঘটনার মনের কোনো ছায়া রেখে যাননি। চিঠি যা পেয়েছি তা ব্যবসা সংক্রান্তই। যেমন নুনের দেওয়ান দ্বারকানাথ ঠাকুরের চিঠি, পাইকপাড়ার দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের ছেলে, তিনি তখন কোম্পানির কানুনগো রয়েছেন, তাঁর চিঠি। রবিনসন সাহেবের চিঠি, কীর্তিহাটের প্রধান নায়েবের চিঠি, কালীমাতার পূজকের চিঠি, আর তাছাড়াও 2-4 জন প্রজা সজ্জনের চিঠি। মহামহিম মহামাম্বিতশীল শ্রীযুক্তবাবু সোমেশ্বর রায় জমিদার মহাশয় অশেষ প্রতাপাম্বেতিষু হুজুর বরাবরই অধীন প্রজার দরখাস্ত এই যে ইত্যাদি ইত্যাদি। দরখাস্ত তার ঘরের জন্য জোথের মধ্যে একটি তাল গাছ কিংবা শাল গাছ কিংবা তার পুত্রকন্যার বিবাহের পোড়া কাষ্ঠের জন্য একটি বটবৃক্ষের ডাল বা মাতৃসাধ্যে একটি তিত্তিরি বৃক্ষ কাটবার অনুমতি প্রার্থনা, অথবা একটি ছোট পুষ্করিণী খননের অনুমতি প্রার্থনা। তখন কোম্পানির সঙ্গে জমিদারের চুক্তি অনুযায়ী জমিদার জমিদারির জলকল, ফলকর, বনকর, লাহামহল, পাতামহল, কাঠকয়লা মহল, এমনকি ঊর্ধ্ব অধ সমস্ত কিছুর একচ্ছত্র অধিপতি। কন্যার বিবাহে জমিদারি প্রণামী পান। তার নাম মারোচা। পিতৃমাতৃ শ্রাদ্ধে জলদানের পাত্র, ঘড়ি বা ঘটি কাছারিতে পৌঁছে দিতে হয়। আর এর মধ্যে কাত্যায়নী সম্পর্কে কোনো কথা নেই। কাউকে সোমেশ্বর রায় লেখেননি। একবার পোষ্যপুত্র নেওয়ার কথা তুলে কাত্যায়নীর হাতে কঙ্কনের আঘাতে কপাল কেটেছিলেন, সে কথা শুনেছি মেজ ঠাকুমার কাছে। আর তার ছবিতে দেখেছি একটা লম্বা কাটা দাগ। অন্য যারা প্রবীণ তাদের কাছেও শুনেছি, কিন্তু কোনো সবুত পাইনি। জমা খরচের খাতার মধ্যে মধ্যে পেয়েছি বিদায় বকশিস খাতে খরচ 250 টাকা। শ্রীযুক্তবাবু সাহেব হুজুর বাহাদুরের খাসজিকে বিদায় উপলক্ষে নগদ বকশিস। 250 টাকাই উচ্চতম বকশিস নয়, নিম্নতম। উচ্চতম বকশিস 1000 টাকা আছে। কাত্যায়নী দেবী সুস্থ হলে যেসব খাসজিদের বিদায় করা হতো, এই বকশিস তারা পেয়েছে। দেখো প্যানেলটা দেখো, দেখতে পাবে পুঁটলি বগলে কটি মেয়ে চলে যাচ্ছে। আর তারপর দেখো এই ছবিটা, সেই আমলে চৌরঙ্গির পথে সোমেশ্বর চলেছেন স্ত্রীকে নিয়ে কালীঘাটে। এই ঘটনার গল্প রায়বংশে সুপ্রচলিত এবং সুপ্রসিদ্ধ। রায়বংশের গল্প উঠলেই স্মৃতিপথে এসে যায়। রায়বংশের ছেলে মেয়ে সে আধুনিকই হোক আর প্রতিক্রিয়াশীলই হোক, শুনেছে, জানে এবং মানেও। ঘটনার যে শেকল একটার সঙ্গে একটাকে গেঁথে কার্য এবং কারণ হিসেবে ব্যাখ্যা টেনে নিয়ে যায়, তার মাঝখানে এক একটা ঘটনা আকস্মিকভাবে ঘটে থাকে। যেন হঠাৎ একটা বাইরের আংটা কোনো এক অদৃশ্য চুম্বকের টানে ছুটে এসে শেকলটার প্রান্তে জুড়ে যায়। এটাও তাই। বহুশ্রুত ঘটনাটি এই। কালীঘাট সোমেশ্বর মামার বাড়ি। কুড়ারাম রায় ভট্টাচার্য তার আমলে এই মধ্যবিত্ত গৃহস্থ পরিবারটিকে সাহায্য করে নানান সুযোগ সুবিধে পাইয়ে দিয়ে তাদের বর্ধিষ্ণু করে তুলেছিলেন। তারা অনুগত ছিলেন এবং সত্যকার হিতৈষী ছিলেন। সোমেশ্বর ও বাল্যকালে কিছুদিন মাতুলালয়েও থাকতেন। যখন কুড়ারাম বিদেশে বা মফস্বলে যেতেন, তখন সোমেশ্বরও ভালোবাসতেন তাদের। একদিন তার মামাতো ভাই এসে খবর দিয়ে গেল, কালীঘাটে এক তান্ত্রিক এসেছে। কয়দিন আগে আশ্চর্য এক ঘটনা ঘটেছে। তান্ত্রিক আধ পাগলা। মামাতো ভাই হরপ্রসাদ চাটুর্যে বলেছিল, তান্ত্রিকেরা আধ পাগলাই হয়, মুখ খারাপ হয়, অনেকে গাইয়েও হয়। লোকটা আশ্চর্য গাইয়ে বাজিয়ে সব যন্ত্রই বাজাতে পারে। প্রথম যখন কালীঘাটে শ্মশানে আসে তখন একটু সুস্থ ছিল। মধ্যে মধ্যে গান বাজনার আসর বসলে জয় কালী বলে এসে ঢুকে বসত আর বলতো, আমাকে একটু বাজাতে দেবে? কখনো বা বলতো, গাইতে দেবে? তা দিত, সবাই দিত। সে এক অদ্ভুত ব্যাপার। লোকে একটু ভালো টালো বাজত আর মধ্যে মধ্যে মার খেত। লোকে মারত, বলতো মেয়েদের দিকে নাকি ড্যাব ড্যাব করে তাকায়, পলক পড়ে না। এক একজনের কাছে এসে তার মুখের কাছে মুখ এনে বলে, তুমি সেই বটে? আর বেশ কয়েকদিন মার খেয়েছে,
কিন্তু এর বেশি কিছু নয়। কিন্তু ভাই, এই 10 দিন আগে জোয়ারে একটা যুবতী মেয়ে দেহ ভেসে এসেছিল। একাদশী জোয়ার। সেদিন জোয়ারটা বেশ বেশি। মাঝখানে দেহটা ভেসে চলেছিল। একবার ডুবছিল আর একবার উঠছিল। চোখ পড়ছিল সবারই, কিন্তু তান্ত্রিক জয় কালী বলে জলে ঝাঁপ দিল। জলে ঝাঁপ দিয়ে পড়ল। তুফান জোয়ার। আর তারই মধ্যে থেকে সেই দেহটা টেনে এনে তুলল। একটা টাটকা মরা। রূপসী একেবারে বোধহয় ষোড়শী মেয়ে। সকলে জিজ্ঞেস করলে, কি করবে? সে বললে, আসন করে সাধন করব। সামনে পরশু চতুর্দশী আর পরের দিন অমাবস্যে। তারপর তাই নিয়ে সে চলে গেল নিবিড় জঙ্গলের মধ্যে। লোকে ভেবেছিল বাঘে খাবে, নয়তোবা মরার লোভে শেয়াল এসে ওকে শুদ্ধ ছিঁড়ে খাবে। 3 দিন কেউ দেখেনি। 4 দিনের দিন নৌকোর মাঝিরা দেখতে পেয়েছিল। পাড় থেকে গড়িয়ে ভাটার কাদার ওপর পড়ে আছে অজ্ঞান হয়ে। তুলে এনে মন্দিরের ঘাটে নামিয়ে দিয়েছিল। জ্ঞান হয়ে লোকটা কয়দিন হয়ে গিয়েছিল ঘোর উন্মাদ। কেবলই চেঁচাতো, ফেলে দিলি, ফেলে দিলি, দে, দে। আর খিস্তি দিত, গালাগালি দিত। এখন শান্ত হয়েছে। লোকে বলছে সিদ্ধ হয়ে গেছে লোকটা। আর তাছাড়াও এখন শুনেছি লোকটা অনেকজনের অনেক ওষুধ, মানে জঙ্গল থেকে লতা পাতা ছিঁড়ে এনে হাতে দলে দেয় আর ভালো হয়ে যায়। কটি বাজা মেয়েরও সন্তান হবে শুনেছি ওর ওষুধ খেয়ে। যাবে একবার বৌমাকে নিয়ে? সেই চলেছেন সোমেশ্বর, ওই দেখো।